আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন, দেবীগঞ্জ, পঞ্চগড়, কালীগঞ্জ বাজার। আমার ছোট্ট একটা ক্ষুদ্র একটা ব্যবসা আছে। তা আসলে ব্যবসা করলে কোনো দল, রাজনীতি এগুলাতে আসলে যাওয়া যায় না, কারণ ক্ষমতাটা মারাত্মক একটা জিনিস। যখন যার হাতে ক্ষমতা যায় তখন তার এত পরিমাণ একটা ক্ষমতা অপব্যবহার হয় যেটা আসলে বলা সম্ভব না। তারপরও দুইটা কথা বলার জন্য একটু প্রকৃতির একটু নিরিবিলি হাওয়াতে আসলাম, দুইটা কথা বলি, একটু না বললে ভাল লাগে না। কারণ কেননা যখন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার আমাদের দেশে ছিল তখন সবাই চুপচাপ ছিল। এখন যাই এই বৈষম্য বিরোধী ছাত্র এরা এরা যে কোনোভাবে হোক, যে কোনো দাবিতে হোক, একটা দাবি জানাইলো, আন্দোলন শুরু করলো। এই আন্দোলনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, এখানে অনেকেই পরে যোগদান দিয়ে এই সরকারকে মানে কী করলো, পদত্যাগ করাইলো। ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হলো যে যারা এই দেশের মাথা, যারা কূটনীতিবিদ, যারা বুদ্ধিজীবী, যারা রাষ্ট্র পরিচালনা করেন, এবং সেটা ইউনিয়ন পর্যায় থেকে, জেলা পর্যায় থেকে, থানা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ওয়ারি, বিভাগীয় বা একদম মন্ত্রণালয় পর্যন্ত যারা আছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ সরকার যাই কিছুই করছে সব কিছু খুব সুন্দরই ভালোই করছিল। দুইটা জায়গায় খুব বড় ধরনের ঝামেলা করছে। সেটা হলো, একটা বললে অনেকে মনে করবে যে আমি জামাত শিবিরের লোক, কিন্তু আসলে সেটা না। কিন্তু আমার কথা হলো, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমিও আছি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এখন কথা হলো, এই আওয়ামী লীগ সরকার দুইটা কাজ ভুল করছে। একটা হলো যে যত মৌলবী আছে ওয়াজ করবার গেলে বড় বড় মৌলবী যারা, তাদেরকে ধরে ধরে খড়ে তুলছে। এখন আসলেও একটা মৌলবী সে কি কথা বলল বা কোন সেকশন থেকে বলল, এটা তারা ওইভাবে নেয় নেই। না নেওয়ারও কিছু কারণ আছে। কারণ যখন হাসান হুসেন বা আমাদের ইমাম যারা ছিলেন, ওই আমলেও দেখা গেছে কিছু কিছু মানুষ, যেমন আবু জেহেল, নবীর চাচা, এরা কিন্তু নবী সব কিছুই মানছে, কিন্তু রাষ্ট্রীয় মানে বা ক্ষমতার অংশটুকু তারা কোরআন অনুযায়ী মানে নাই। তো এইরকম স্বাভাবিক দেশের হাজারো রাষ্ট্রে বা না সরি এটা বলা ভুল হইল, বিভিন্ন দেশে এরকম অনেক অনৈতিক সরকার আছে যারা কোরআন বিরোধী করে। কারণ কিন্তু আমাদের বাংলাদেশটা আসলে মুসলমানের দেশ, এখানে মুসলমানের সংখ্যা বেশি, সেই অনুযায়ী কোরআনের আইনটা এই দেশে চলা দরকার। কারণ আমরা মুসলমান, আমাদের ধর্ম ধর্ম আমরা তখনই সঠিক পালন করব যখন আমরা ধর্মীয় কাজ করব। ধর্মীয় কাজ কোনটা? সেটা হলো নামাজ, রোজা, এগুলা ধর্মীয় আইন অনুকূলটা। জাকাত জাকাত তারপরে আপনার এই যে বিয়ের মহারানা, হ্যাঁ, এরকম কিছু কিছু জিনিস আছে, এগুলো ধর্মীয় আইন। কারণ এই আইনগুলো একমাত্র আইনের জায়গা। আইন কোন কোন জায়গা থেকে পাস হয়? রাষ্ট্রীয়ভাবে পাস হয়, মন্ত্রণালয় থেকে পাস হয়। সেই জায়গাগুলোতে এগুলো কিন্তু প্রয়োজন, তাতে কিন্তু দেশের ক্ষতি হবে না। কিন্তু কথা আমার এই দিক না, কথা হলো এই দিকে যে এই সরকার এই মৌলবীগড়ে ওয়াজ বন্ধ করে দিছে, ধরে ধরে খড়ে তুলছে। এই একটা বড় অপরাধ। আর দ্বিতীয় অপরাধ যেটা মনে করছে, এটা কিন্তু সিরিয়াসলি একটা মারাত্মক অপরাধ করছে। ওই যে একটা কথা আছে না, সাপ নিয়ে খেলা করলে সেই সাপ নিজেরই সবল দেয়, ঠিক এইরকম একটা সবল মারছে এই সাপ। এই সাপগুলো হলো কেটা? একটা জাতির, একটা দেশের, একটা পরিবারের, একটা সমাজের, একটা গোত্রের সর্বোপরি সুস্থ থাকে তখন যখন একটা ভালো সুশিক্ষিত মানুষ থাকে। সুশিক্ষিত বলতে শুধু যে লেখাপড়া করে হায়ার ডিগ্রি তা না, সে শিক্ষাটার ভিতরে ধর্মীয় থেকে শুরু করে সব শিক্ষা থাকা দরকার আমি মনে করি। তো এই সরকার এমন একটা শিক্ষা চালু করছে যেখানে এই আমাদের এই যে কালীগঞ্জ সুকান্ত প্রধান উচ্চ বিদ্যালয়, এখানে শ্যামল স্যার স্কুলে মাঠে ঢুকলে প্রত্যেকটা ছাত্র মনে করেন বিড়ালের মতন চুপচাপ হয়ে রুমে যায়, নিস্তব্ধ হয়ে গেছে। কেন? উল্টাপাল্টা কিছু করলে শ্যামল স্যার সেই পিটন দিছে এই ভয়ে। আজকে যেমন এই যে সেনাবাহিনীর ভয়ে অনেকেই মনে করেন যে অনেকটাই শিথিল আছে, কারণ ধরা খালি পিটন। তো আসলে মানুষ জাতটাকে সোজা করার জন্য বা যে কোনো জিনিসকে সোজা করার জন্য, যে কোনো জীবকে সাইজ করার জন্য পিটন এক নম্বর। তো এই সরকার প্রথমত স্কুল থেকে মার উঠাই দিছে। আচ্ছা, মার না দিলে কোনো দিন কোনো জিনিস ঠিক থাকে? মানুষ কোন জিনিসটারে ভয় করে? কয়জনকে বোঝানো যায়? যদি 100 লোকের মধ্যে আপনি বুঝাইতে পারেন 20টা লোকরে, আর বাকি 70টা লোককে আপনার ওই ভয় ছাড়া ঠিক করা সম্ভব না। তা আমার প্রশ্ন এখানে, এই স্কুল ছাত্র শিক্ষা থেকে বেতের আঘাত এটা তুলে দিছে, এটা একটা বড় অন্যায় করছে। এর পাশাপাশি
বিশ্বের মধ্যে আমাদের দেশকে শিক্ষা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পার্সেন্ট আগাবার যায়, যে আমাদের দেশ কত পার্সেন্ট শিক্ষিত, এটা আগাবার যায় এটা আর একটা বাস খাইছে। কী বাস খাইছে? এমন এক শিক্ষা চালু করছে সৃজনশীল পদ্ধতি। এখানে সৃজনশীল তো হয় নাই কে, এগুলা সব জানোয়ারশীল হয়ে গেছে এখন। এই জানোয়ারশীল শিক্ষার্থীরা এমন কাম করছে, শেখ হাসিনারে পুরুত করে উড়াই দিয়ে দিল। ওই যে সাপ নিয়ে যে জাতি শিক্ষায় উন্নত, সে জাতি সব কিছুতে উন্নত, কিন্তু এই শিক্ষায় তো উন্নত না। খালি পাশ করলো 100 জন, কিন্তু মেধাবী একটাও নাই। মেধাবী কারে কয়, সেটা কী জিনিস এটাই তো বুঝে না। আজকাল একটা ডিগ্রি পাস ছেলে, আজকে ইন্টার পাস, মাস্টার্স পাস একটা ছেলে মনে করেন আপনার বীজগণিতের একটা সূত্র বলতে পারবে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় এবি মানে এবি প্লাস ইকুয়াল টু মানে কি, সে বলতে পারবে না। তা এই ছাত্র এলোমেলোভাবে যা শুরু করছে তা আসলে শেষ নাই। তে এই যে এত বড় ক্ষমতা আমলিক সরকারের 16 বছর তারা এই মানে দেশে রাজনীতি করিয়া গেল, প্রত্যেকটা নেতা ছোট থেকে বড় থেকে সবাই রাজনীতি করিয়া গেল, ক্ষমতা দেখাই গেল, তারা কিন্তু ধপ করে পড়ে গেছে। কিন্তু সর্বশেষ আমার কথা সেটা হলো, কিন্তু আজকে এই যে বিএমপি জামাত আপনারা যারা এই মাজার ভাঙতেছেন, তারপরে মনে করেন হিজড়া করে মানে ভাঙচুর করে দিতেছেন, এই যে মনে করেন যে জায়গায় বেজাগায় মনে করেন এই যে ওয়াশ টোয়াশ যে শুরু করছেন, এই রৌদ্রে মানুষের দম পায় না, আর আপনারা এই রৌদ্রের মধ্যে ওয়াশ শুরু করছেন। শোনেন একটা কথা বলি, কাউকে সাধারণভাবে সুস্থভাবে জ্ঞান ঢুকাতে গেলে ঠান্ডা মাথায় ঢুকান লাগে। আপনারা যে কোনো দল দেশটাকে আগে শিথিল করেন, দেশটাকে সুন্দর করার পরে বিএনপি আসুক আর জামাত আসুক, যেই আসেন না কেন, তারা তখন আস্তে আস্তে সব জিনিসগুলো করেন। কিন্তু আমি তো দেখতেছি যে এখন যেটা চলতেছে, মানে এটা হলো কেমন, ওই আমাদের গ্রাম এলাকায় ওই ডিগি ছেঁকার পরে মাছ টাছ ধরা যখন মোটামুটি শেষ হয়, তখন কিন্তু একটা বাহু দেওয়া হয়। বাহু দেওয়া মানে হলো যে যা পারো এখন মাছ ধরো, সমস্যা নেই। এখন দেশটার মধ্যে এমন পরিস্থিতি হয়েছে, মনে হয় দেশটারে বাহু দেওয়া হয়ে গেছে, মানে যে যা পারতেছে সে তাই করতেছে। কেউ হিজড়ারে পিটতেছে, কেউ মাজার ভাঙতেছে। আরে ভাই, মাজার ভাঙেন, সমস্যা নাই, মাজার উঠায় দেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ঘটনা হলো সেটা দেশটা একটা নিয়ন্ত্রণের শীতলে আসার পরে একটা সঠিক সরকার দেশে আসুক। দেশের অর্থনৈতিক অবস্থার কী অবস্থা, হ্যাঁ, এই যারা আমরা ব্যবসা করতে তারা বুঝতে পারতেছি আমাদের হাতে টাকা পয়সা নাই। একমাত্র যারা শিল্পপতি কোটিপতি তাদের হাতে টাকা পয়সা আছে, তাছাড়া দেশের ভিতরে টেকা নাই। একটা মানুষ হাহাকার অবস্থায় আছে। এই রোদ এত গরমের ভিতরে জায়গায় বেজায়গায় ওয়াশ শুরু হয়ে গেছে। আরে ভাই, এই রোদের মধ্যে বসে থাকে তো এমনি মাথা হট, আপনার ওয়াশ হয়ে সে মানে নিজের ভিতরে মনুষ্যত্ববোধ সৃষ্টি করবো কখন, হ্যাঁ? আর এই যে বিএমপি মনে করেন এই 6-7 বছরের ভিতরে এই বিএমপি কখনোই ক্ষমতার জোর দেখায় মাঠে নামে নাই। আর যেই মাত্র মনে করেন যে আমলিক সরকার শেখ হাসিনা পদত্যাগ হয়ে গেল, এদেরও মনে করেন যে শুরু হয়ে গেল ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন মানে জায়গায় তাদের টেটিং মানে দল ক্ষমতা, কেডা সেক্রেটারি, কেডা সভাপতি। আরে ভাই, যার পদ নিয়ে যদি ব্যস্ত থাকবেন, ওই ঘুরে মনে করে আমলিক সরকারই তো হয়ে গেলেন আপনারা সবাই। আমলিক সরকার ক্ষমতা পায়, যার ক্ষমতা খাটাইছে, কিন্তু ক্ষমতা খাটাইলেও তারা সব নেতাই কিন্তু খারাপ ছিল না। কিছু কিছু নেতা তাদের ভিতরে ভালো ছিল রে ভাই। আমার কথা হলো, যারা ভালো ছিল, যেভাবে আসলে দেশটাকে সুন্দর চলবে, যেভাবে প্রত্যেকটা মানুষ সুস্থভাবে ঘুমাইতে পারবে, এই যে আতঙ্ক মনে করেন এক জায়গায় বাড়ি পুড়েই না, মনে করেন হিন্দুদের বাড়ি পুড়েই না, একটা আতঙ্ক ছড়ায়। এই সমস্তকে নিয়ন্ত্রণ করতে বা এই দেশটাকে সর্বোপরি সুন্দর সিরিয়ালে আনতে অবশ্যই এই শিক্ষাটাকে আগে পরিবর্তন করতে হবে। আপনারা ক্ষমতায় আসার পরে শিক্ষাটাকে সুন্দর ধর্মীয় শিক্ষা থাকবে, সেখানে ইসলামের শিক্ষাও থাকবে, হিন্দু থাকবে, সব শিক্ষাই থাকবে। ধর্মীয় শিক্ষা আদর্শ দিয়ে মানুষকে গড়ার চেষ্টা করেন, তাইলে দেশ সুন্দর হবে। তাছাড়া দেশ সুন্দর হওয়া সম্ভব না। আজকে আমাদের ইউনিয়ন পরিষদে 8 নং দণ্ডবাল ইউনিয়নে মনে করেন আজগর ভাই যে কোনোভাবে ভুলভাল এখন দলের ক্ষমতা হোক আর যেভাবে হোক আর ভোটে হোক, একটা চেয়ারম্যান সে হয়েছিল আর কি, কিন্তু সে চেয়ারম্যান নাই হয়েছে, আমার আপত্তি নেই, এটা নিয়ে কোনো বিষয় না। কিন্তু আমি মানবতার দিক থেকে লক্ষ্য করি, আজকে যে সমস্ত ছাত্র ক্লাস 5, 3, 4, 6 এরা যায় তারা মনে করে পদত্যাগ করালো, এটা নিয়ে এখন আবার আর্মিদের চলতেছে, টহল চলতেছে, কারা এই কাজগুলো করলো। কিন্তু কে রে ভাই, এগুলা কি হচ্ছে দেশের ভিতরে? একটা 5-এর ছাত্র, একটা 4-এর ছাত্র কীভাবে একটা চেয়ারম্যান বাবার বয়সে, দাদার বয়সের, তারে কয়ে তুই এখানে সই তো তাড়াতাড়ি সই কর, নিজের লেখা পদত্যাগ কর। এটা কি কোনো শিক্ষা? তাই আমার কথা হলো, কোনো দল বল নির্বিশেষে না, প্রশ্ন একটা জায়গাতেই, আপনারা যে বুদ্ধিজীবীরা আছেন, যারা দলীয় রাষ্ট্র যারা চালাবেন, যারা নেতা কর্মী আছেন, সেটা ইউনিয়নে হোক, ওয়ার্ডে হোক, জেলাতে হোক, ডিস্ট্রিক্টে হোক আর মন্ত্রণালয়ে হোক, আপনারা প্রথমত সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা আওতায়
আসার পরে ঠান্ডা মাথায় নির্বাচন যেই সরকারই আপনারা আসেন না কেন, যে দলই আসেন না কেন, আপনারা প্রথমত এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করেন। এই শিক্ষা ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত ঠিক করবেন না, এতক্ষণ পর্যন্ত এই জাতি, এই বাংলাদেশের কখনোই স্বাধীন, তো এই যে আপনারা কোনটা স্বাধীন হয়েছেন, এই স্বাধীনের গোষ্ঠী গিলাবো। কারণ যেমন এই ছাত্র আজকে মনে করেন শেখ হাসিনার মনে করেন পদত্যাগ করাইছে, এই ছাত্র আপনাদেরও একদিন মনে করেন ঠিক পদত্যাগ করাবে। এই ছাত্র একদিন মনে করেন দেখবেন যে সমস্ত জায়গায় এমন কীর্তিকলাপ করবে, লাস্টে কোনো দল বলে এই দেশে থাকবে না। আর একটা ছাত্র কখনো একটা দেশ চালাইতে পারে না, কারণ ছাত্রদের হলো শিক্ষা অর্জন করার সময়, তারা শিক্ষা অর্জন করবে, আস্তে আস্তে বয়স হবে, তারপরে তারা উচ্চমানের পদে যাবে, তারপরে তারা মনে করেন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে। কিন্তু সেটা না, আজকাল মনে ক্লাস 5-এর ছাত্র মনে করেন নেতা হয়ে গেছে। যে যাই হোক, আমার কথায় যদি কারো কাছে লাইগা থাকে ভাই সমস্যা নাই, আমি এই ভিডিওটা আমার ফেসবুকে পোস্ট করব। যদি আমার কথায় অযুক্তি কোনো জায়গায় দেখেন, আমার সাথে ভাই ইনবক্সে কথা বলবেন। আমি কোনো দল ভাই দলের পক্ষে না, আমার দল একটা ভাই, আমার দল একটা। সে দলটা হইলো যে দল আমার রাসুল করিয়া গেছে, যে দল আমার উমর ফারুক করিয়া গেছে, যে দল আমার হাসান হোসেন করিয়া গেছে, যে দল আমার আলী করছে, যে দল আমার মা ফাতেমা করছে, এইটাই আমার দল। এখন সেটা কোন দলের হলো আমি জানি না, কারণ আজকে আসি কালকে নাই। এই যে কয়দিন হইলো মনে করেন, কয়দিন মাত্র, আমার বয়সে আর কয়দিন, মাথা চুল পাইকা শেষ, 2 দিন পরে কবরে চলে যাবো, সমস্যা নাই। কিন্তু ঘটনা হলো কি, একটা দেশ, একটা জাতি, একটা গোত্রকে সুন্দর রাখতে গেলে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই সুন্দর করতে হবে। আর এই বাজে শিক্ষাকে অবশ্যই বাতিল করা লাগবে। এই বাজে শিক্ষা বাতিল না করে আপনারা যে যতই ফালাফালি করেন, যতই ওয়াজ করেন, আর যতই মাহফিল করেন, আর যতই আপনারা মনে করেন যে বিএনপি নেতাকর্মী সংগঠন করেন, কোনো লাভ নাই। একটা উস্তানি দিব, আপনারা আবার জুলুত করে পড়ে যাবেন গা। মানে শেখ হাসিনা গেছে গা ইন্ডিয়া, আর বিএনপি যাবেন গা চীনে। আর জামাত ইসলাম যারা ইসলামী দল নিয়ে যারা এই যে মানে মাজার ভাঙতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন, মনে করেন যে সেই আপনারা আল্লাহ লিয়ে গেছে। আরে ভাই, আমার রাসুল কি বলছে আপনাদেরকে যে কখনো কোনো জায়গায় আপনি মারপিট করে ইসলামের পরিবর্তন করেন? রাসুল কোরআন দিয়ে গেছে, সুন্নত দিয়ে গেছে, সে যা বিদায় হিজরতে সে বলে গেছে যে কেউ কারো ধর্মের উপরে আঘাত হানবেন না, যার যা ধর্ম সে পালন করবেন, অন্যকে সুস্থ মতন ধর্ম পালন করতে দেবেন। এটা ক্লাস 5-এর বই আমি পড়ছি, আমি এত কিছু বুঝি না, আর ওই হাদিসটা ভুল ছিল না। তো কাজেই আমার রিকোয়েস্ট, যে সমস্ত মৌলবী ভাইগণ আছেন, আপনারা নিজেদেরকে ঠান্ডা করেন, নিজেদেরকে ঠান্ডা করেন। আল্লাহ তাআলা অনেক দিন পর আপনাদেরকে একটু জায়গা দিচ্ছে ওয়াজ করার জন্য, মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে দিনের ইসলামে আনার জন্য। আপনারা একটু শিথিল হয়ে কাজকর্ম করার চেষ্টা করেন, এবং যে সমস্ত বাজে ফালতু ওলামা একরাম যারা এই যে উল্টাপাল্টা কাজের মধ্যে ধাবিত হয়েছে, এদেরকে নিয়ন্ত্রণ করেন। তারপরে আল্লাহ চাইলে ক্ষমতায় এখন বিএনপি আসুক আর আপনারাই আসেন, যেই আসুক সেটা আমার বড় বিষয় না। আসলে পরে সবাই মিলা দিলে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে, শিক্ষার ভিতরে আদর্শ শিক্ষা হিসাবে শিক্ষিত হইতে গেলে অবশ্যই ধর্মীয় শিক্ষা দরকার আছে। ধর্মীয় শিক্ষা যেখানে নাই, ন্যায় নীতি সেখানে নাই। আল্লাহ বলছে, আমি সমস্ত মানব জাতির জন্য এই কোরআনকে এই দুনিয়ার বুকে পাঠাইছি আমার রাসূলের মাধ্যমে। এই কোরআনে মনে করেন আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যত কিছু, সব কিছুই কোরআনে দেওয়া আছে। ভালো করে কোনো মৌলবী দিয়ে এই কোরআন শিব পড়া নিয়ে আপনারা মনে করেন দেশ চালান, অসুবিধা নেই। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এই শিক্ষার এই সৃজনশীল পদ্ধতি, মানে কি পড়লাম, স্যারে যে কী পড়লো স্যারেই জানে না, আসলে কি করলাম তাও জানে না। হ্যাঁ, আর কথা হইলো ছাত্ররা কি বুঝাইব, আর ওই ছাত্রই বা কী শিখবো, আর ওই ছাত্র দ্বারা আপনারা কী আশা করেন? শুধু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করলে হবে না, শিক্ষার ভিতরে সব কিছুই থাকতে হবে, ইংরাজি, বাংলা, অঙ্ক, গণিত, ইসলাম সবই থাকবে। তবে সেখানে অবশ্যই ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক। আর কোনো মুসলমান ভাইদেরকে আমি বলবো, আপনারা বুঝেন আর না বুঝেন, কখনোই অন্য কোনো ধর্মের উপরে চাপ দিয়ে কোনো কিছু কথা বলবেন না, মানে উস্কানিমূলক কোনো কথা বলবেন না, টিটকারিমূলক কোনো কথা বলবেন না, কারণ এটা রাসূলের শিক্ষা না। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সে কখনোই অন্য একটা জাতি গোত্রকে, অন্য একটা ধর্মকে অপনিন্দা করে, অপদস্থ করে কোনো কথা বলতে পারবে না। তাদেরকে ধর্মের কাজগুলো করার অবশ্যই সুযোগ করে দিবেন। ইসলাম মানে শান্তি তখন আসবে যখন আপনি কোরআনের প্রত্যেকটা আয়াত পরিপূর্ণ কোরআনটা যখন আপনার ভিতরে আনবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আর এরপরে আমি এই বাংলাদেশের নারীদেরকে নিয়ে কিছু কথা বলবো আর কি। আজকে এই পর্যন্তই বললাম, বলতে ওটি ক্ষমায় মার্জিনো। আর যদি কারো কষ্ট লাগে ভাই, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, কারণ বর্তমানে কথা না বলেও চুপ থাকতে পারি না। কি করব, কি অবস্থা দেশের ভিতরে দেখছেন, কি অবস্থা, সবাই নেতা হয়ে গেছে, একটা 7 বছরের ছিল নেতা হয়ে গেছে। তো এই দেশের কি হইতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।